নমস্কার, আমি অর্ণব। আজ আপনাদের যে গল্পটা শোনাবো তার মুখ্য চরিত্র একটা ছাতা। ছাতাটি না থাকলে গল্পটি লেখা হতো না। আমার জীবনেরও জানেন তো, বহু গল্পের মুখ্য চরিত্র এই ছাতা, কিন্তু প্রতিটি গল্পের শেষেই ছাতাটি আমাকে ছেড়ে চলে গেছে এবং আমার বাবা আমার মায়ের মুখের দিকে চেয়ে আমাকে ত্যায্য পুত্র করা থেকে নিবৃত্ত হয়েছেন। আমাকে বাবা প্রতিবারই কিসি পালের দামি ছাতা কিনে দিতেন এবং আমি প্রতিবার তাকে কোনো রাজদ্বারে বা শ্মশানে ফেলে আসতাম। অবশেষে ক্লাস 9-এ আমাকে পিসি পালের ছাতা কিনে দেওয়ার পর যখন আমি সেটিকেও হারিয়ে আসি, আমার বাবা মা স্থির করেন বৃষ্টিতে সৃষ্টি ধ্বংস হয়ে গেলেও আমাকে আর ছাতা দেওয়া হবে না। সকলের বাবা মা স্বপ্ন দেখে তাদের ছেলে বড় হয়ে বাড়ি কিনবে, গাড়ি কিনবে। আমার বাবা মা আমাকে সবসময় উৎসাহিত করত যে তুই চাকরি পেয়ে ছাতা কিনবি। প্রিয় শ্রোতা বন্ধুগণ, আজ যে আমার কাছে ছাতা আছে তা আপনাদেরই দান। আপনারা যেদিন আমার গল্প শোনা বন্ধ করে দেবেন, আমি ছাতাহীন হয়ে পড়ব। তাই আমার মাথার ছাতা বাঁচাতে মন দিয়ে গল্প শুনুন। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প বর্ষা দিনের কাব্য। বেলা তখন 3টা। ওয়েলিংটন স্কোয়ারের উত্তর পশ্চিম কোণে দাঁড়িয়ে রঘুনাথ ট্রামের জন্য অপেক্ষা করছে। 4:30 সময় ভবানীপুরে এক বন্ধুর গৃহে চা পানের নিমন্ত্রণ। পথে অন্য একটা কাজ আছে, কাজ সেরে যথাসময়ে সেখানে উপস্থিত হতে হবে। ভাদ্র মাস, বর্ষাটা এবছর পিছন দিকেই প্রবল হয়ে নেমেছে। বাড়ি থেকে বাহির হইবার পূর্বেই পূর্ব দিকের আকাশে জল ভরা ঘন মেঘ দেখা গিয়েছিল। অবিলম্বে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখে রঘুনাথের মাতা জোর করেই রঘুনাথের হাতে একটি ছাতা দিয়েছিলেন, কারণ আধুনিককালের অধিকতম তরুণদের মতো রঘুনাথেরও সুতীব্র ছাতা বিদ্বেষ ছিল। রৌদ্র এবং বৃষ্টির অসুবিধা অপেক্ষা ছাতা বহন করে বেড়ানোর দুঃখকে সে অনেক বেশি পীড়াদায়ক বলে মনে করে। তাছাড়া তুচ্ছ সুখ সুবিধের জন্য একটা জটিল এবং অপুরুষোচিত যন্ত্রের দ্বারা নিজের দেহকে বিড়ম্বিত করে বেড়ালে দুঃখ সুখ নিরপেক্ষ সুদৃপ্ত তারুণ্যের মহিমাকে ক্ষুণ্ণ করা হয় বলে তার ধারণা। ছাতা নিতে সে যথেষ্ট আপত্তি করেছিল, কিন্তু জননীর অনুরোধ শেষ পর্যন্ত উপেক্ষা করতে পারেনি। তাই কি ছোটখাটো ছাতা, 26 ইঞ্চি তো বটেই, হয়তো 28 ইঞ্চি বা হবে। মেঘ ও ছাতাকে মনে মনে অভিসম্পাত দিতে দিতে রঘুনাথ ওয়েলিংটন মোড়ে এসে উপস্থিত হল। ক্ষণকাল পরে অদূরে একটা ট্রাম দেখা দিলে শ্যামবাজার থেকে আসছে, কিন্তু ট্রাম স্টপে থামবার কিছু পূর্বেই চরচর করে বৃষ্টি এসে পড়ল। অগত্যা রঘুনাথকে ছাতা খুলতে হলো। উফ, কি ঢাউস ছাতা! 4 জন লোককে আশ্রয় দিতে পারে এত বড়। ট্রাম যখন রঘুনাথের সামনে এসে দাঁড়াল, তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। পথে রঘুনাথ ভিন্ন দ্বিতীয় কোনো আরোহী ছিল না। ছাতা বন্ধ করে ট্রামে উঠতে গেলে জামাকাপড় একেবারে ভিজে যাবে, তাই সে স্থির করলে ফুটপোটে উঠে দাঁড়িয়ে তারপর ছাতা বন্ধ করবে। ট্রামের প্রবেশদ্বারের সম্মুখে উপস্থিত হয়ে কিন্তু সে ট্রামে উঠতে পারলে না। ঠিক তার সম্মুখে 18-19 বছরের একটি তরুণী মেয়ে বাঁ হাতে 4-5খানা বই আর খাতা নিয়ে ট্রাম থেকে টপ করে নেমে পড়ল। তারপর পাশ কাটিয়ে অগ্রসর হবার অসুবিধের জন্যই হোক অথবা আত্মরক্ষার অবুঝ প্রবৃত্তিবশতই হোক, একেবারে সোজা রঘুনাথের ছাতার মধ্যে ঢুকে পড়ল। এই অপ্রত্যাশিত এবং আকস্মিক পরিণতির জন্য রঘুনাথ একেবারেই তৈরি ছিল না। কি করা উচিত হঠাৎ স্থির করতে না পেরে মেয়েটির ডান হাতে ছাতাটা ধরিয়ে দিয়ে সে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে নির্বিকল্পতার সহিত ভিজতে লাগল। ছাতা হাতে নিয়ে চকিত হয়ে মেয়েটি বললে, এ কি? পাশ থেকে মুখ নিচু করে মেয়েটির প্রতি তাকিয়ে দেখে রঘুনাথ বললে, কি আবার ছাতা? না, তা বলছি নে। যা বলছেন ফুটপাথে উঠে বলুন, মোটর আসছে। হর্ন দিতে দিতে সবেগে একটা বৃহৎ ট্যাক্সি একেবারে নিকটে এসে পড়েছিল। ঘটনা বিহবলতাবশত উভয়েই সময় মতো তেমন খেয়াল করেনি। তাছাড়া মেয়েটির মনোযোগের বোধহয় 16 আনাই বৃষ্টি রঘুনাথ এবং
রঘুনাথের সুবৃহৎ ছাতার মধ্যেই নিঃশেষ হয়ে গিয়েছিল। সজোরে মেয়েটির বাম বাহু চেপে ধরে হিড়হিড় করে রঘুনাথ তাকে ফুটপাতে টেনে আনলে এবং পর মুহূর্তেই জল ছিটোতে ছিটোতে বৃহৎ মোটরখানা হুশ করে বেরিয়ে গেল। রঘুনাথ বললে, মাফ করবেন, অমন করে টেনে আনা ভিন্ন উপায় ছিল না। এই কথার উত্তরে মেয়েটির মুখ দিয়ে ভদ্রতার কোনো বাণী নির্গত হল না। মাপ করবার মতো অপরাধ যে হয়নি সে কথা সে বলল না, ধন্যবাদ তো জানালই না। কাঁদো কাঁদো স্বরে বিরক্তি বিরূপ মুখে বলল, মাগো, কি বিপদেই পড়লুম। আপত্তিব্যঞ্জক ভঙ্গিতে রঘুনাথ বললে, পড়লুম বলছেন কেন? বলা উচিত পড়েছিলাম, বিপদ তো কেটে গেল। সত্যি মোটরটা একটা মস্ত বিপদের মতোই ঘাড়ে এসে পড়েছিল। তারপর এক মুহূর্ত চুপ থেকে উৎকণ্ঠিত হয়ে বললে, কিন্তু আপনি আবার আমাকে বিপদ বলে মনে করছেন না তো? মনে যে করছে না সে কথা ইঙ্গিতেও ব্যক্ত না করে মেয়েটি ব্যগ্রভাবে রাস্তার দুই দিকে নিরীক্ষণ করতে লাগল। রঘুনাথ জিজ্ঞাসা করলে, অমন করে দেখছেন কি? খালি রিক্সা। আরে এখন তো বৃষ্টি পড়ছে, বৃষ্টির সময় খালি রিক্সা সহজে পাবেন না। সে কথার কোনো উত্তর না দিয়ে মেয়েটি বললে, ট্রাম তো চলে গেল, আপনি গেলেন না কেন? রঘুনাথ বললে, আপনি নামার সঙ্গে সঙ্গে কন্ডাক্টর ঘণ্টা বাজিয়ে ট্রাম ছেড়ে দিলে। সেরকম অবলীলার সঙ্গে আপনি আমার ছাতার মধ্যে ঢুকে পড়লেন, তাতে হয়তো সে মনে করেছিল আমি আপনার জন্যই ছাতা নিয়ে অপেক্ষা করছিলাম। মেয়েটি কোনো মতেই অস্বীকার করতে পারলে না যে যেভাবে ঘটনাটি ঘটেছিল তাতে ওরূপ মনে করা কন্ডাক্টরের পক্ষে অসমীচীন নয়। কিন্তু অপর একদিক দিয়ে আপত্তি করতে সে ছাড়লে না। বললে, গাড়ির দরজার সামনে অত বড় ছাতা খুলে দাঁড়িয়ে থাকলে আমি না ঢুকে কি করতাম? তার উপর টপ করে আপনি ছাতাটা আমার হাতে দিয়ে দিলেন। ঈষৎ বিরক্তিব্যঞ্জক উচ্ছ্বসিত কণ্ঠে বললে, আচ্ছা, কেন দিয়ে দিলেন বলুন তো? চিন্তিত মুখে রঘুনাথ বললে, বোধহয় আপনি নিয়ে নেবেন মনে করে। রঘুনাথের উত্তর শুনে মেয়েটি চুপ করে গেল। এই কৈফিয়তের কোনো প্রতিবাদ সহসা সে খুঁজে পেল না, কারণ নিয়ে যে সে নিয়েছে তার প্রমাণ তার আপন হাতেই অবস্থান করছে। মনে মনে বললে, ভাববার চিন্তিবার সময় না দিয়ে অমন করে হাতে ধরিয়ে দিলে না নিয়ে যে কি করা যায় আমি তো তা জানি না। মেয়েটির কৃতজ্ঞতা বর্জিত অকমল ভাব উপলব্ধি করে মনে মনে পুলকিত হয়েই রঘুনাথ বললে, জীবনে কোনোদিন ছাতা ব্যবহার করিনি, আজ প্রথম ব্যবহার করেই ভারী বিপদে পড়ে গেছি। ছাতা না থাকলে আমি পথ থেকে ভিজতে ভিজতে ট্রামে উঠতাম, আপনিও পথে নেমে ভিজতে ভিজতে বাড়ি যেতেন। সে দেখছি একরকম ভালোই হতো। এই হতভাগা ছাতার দ্বারা আমার সঙ্গে আপনাকে জড়িত করে একটা বিশ্রী গোলযোগ সৃষ্টি করেছি। এ যেন ঠিক জাতো গেল, অথচ পেটও ভরল না। তীক্ষ্ণ কণ্ঠে মেয়েটি বললে, তার মানে? তার মানে নিজেও ভিজলাম, আপনাকেও বিরক্ত করলাম, বলে রঘুনাথ হেসে উঠলে। এ ব্যাখ্যার ভাষায় খানিকটা শান্ত হয়ে মেয়েটা আর কিছু বললে না, শুধু ক্ষণিকের জন্য অপাঙ্গে রঘুনাথের প্রতি একবার দৃষ্টিপাত করে চোখ ফিরিয়ে নিলে। শ্যামবাজারের দিক থেকে একটা ট্রাম দেখা দিয়েছিল। মেয়েটি বললে, ট্রাম আসছে, এই নিন আপনার ছাতা, বলে ছাতাটা রঘুনাথের দিকে এগিয়ে ধরলে। মেয়েটির দিকে ছাতাটা ঠেলে দিয়ে রঘুনাথ বললে, দেখুন, মিছিমিছি ছেলে মানুষই করবেন না। আমি ছাতা নিলে কার উপকার হবে বলুন তো? আমি তো ভিজেই গিয়েছি, উপরন্তু আপনিও ভিজে যাবেন, বইগুলোও তো নষ্ট হয়ে যাবে নাকি? তাছাড়া এই ভিজে কাপড়ে এখন ভবানীপুর গিয়েও আমার লাভ হবে না। তার চেয়ে চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আমি বাড়ি ফিরে যাই। সেরকম চেপে বৃষ্টি এলো, এতে এখনই রাস্তায় এমন জল জমে যাবে যে অবশেষে জুতো হাতে করে পথ চলতে হবে। মেয়েটি বললে, একটা রিক্সা আসছে, দেখি খালি কিনা। রঘুনাথ বললে, আরে রিক্সায় তো পর্দা ফেলা রয়েছে। বৃষ্টির সময় খালি রিক্সাতেও পর্দা ফেলে রাখে। কথাটা সত্য, সুতরাং রিক্সাটা কাছে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হলো। কিন্তু কাছে এলে দেখা গেল সেটা খালি নয়, লোক আছে। রঘুনাথ বললে, দেখলেন তো, লোক রয়েছে।
এখন 10-12খানা রিক্সা তো দেখলেন, কোনোটাই তো খালি নয়। আপনি মিথ্যেই ভয় পাচ্ছেন, অসংকোচে আমার সঙ্গে চলুন। আমি নিঃসন্দেহে প্রমাণ করতে পারবো যে রিক্সাওয়ালার চেয়ে মন্দ লোক আমি নই। রঘুনাথের এ কথায় মেয়েটি ব্যস্ত হয়ে উঠে বললে, না না, আপনি এসব কথা বলছেন কেন? এখান থেকে আমার বাড়ি 5-7 মিনিটের পথ, আপনি আর কত কষ্ট করবেন? আসল কথা, একজন অপরিচিত যুবকের সহিত তার ছাতা মাথায় দিয়ে গৃহে উপস্থিত হওয়া মেয়েটির একেবারেই মনোপুত হচ্ছিল না। রঘুনাথ বললে, কষ্ট আর আনন্দের হিসেব নিজের নিজের বাড়ি পৌঁছে করলেই হবে। আপাতত কোন দিকে আপনার বাড়ি আমাকে সেটা বলুন। পশ্চিম দিকে হস্ত প্রসারিত করে মেয়েটি বললে, নতুন রাস্তা দিয়ে খানিকটা গিয়ে ডান হাতে একটা গলির মধ্যে। আসুন, ঠিক আমার পিছনে আসুন, বলে রঘুনাথ ফুটপাত থেকে রাস্তায় নেমে পড়ল। মেয়েটিও ছাতা মাথায় দিয়ে রঘুনাথকে অনুসরণ করে চলল। একটি অপরিচিতা সুন্দরী তরুণীকে নিজের ছাতা দিয়ে নিচে ভিজতে ভিজতে অগ্রগামী হয়ে পথ চলা। বর্ষা দিনের এই অনাস্বাদিত পূর্ব কাব্য সংগঠন রঘুনাথের মনে এক বিচিত্র আনন্দের সঞ্চার করছিল। অপরদিকের ফুটপাথে উঠে দ্রুতগতিশীল ট্রাম, বাস, মোটরের আশঙ্কা থেকে নিশ্চিন্ত হয়ে সে বললে, পথের ওদিক পর্যন্ত এই ছাতাটার ওপর একটা বিশ্রী রকম বিরক্তিতে মনটা বিষিয়েছিল জানেন। এখন মনে হচ্ছে ছাতাটা এনে ভালোই করেছি, উপকারে লাগলো। রঘুনাথের পিছনে অবস্থান করে মেয়েটির একটু সাহস হয়েছিল, বললে, উপকারে তো লাগলো আমার। সেই জন্যই তো বলছি এনে ভালো হয়েছে। এক মুহূর্ত চুপ করে থেকে মেয়েটি বললে, এইরকম ভিজতে ভিজতে আপনি বরাবর যাবেন? প্রশস্ত ফুটপাত, বৃষ্টির জন্য জনবিরল। একটু পিছিয়ে এসে মেয়েটির পাশাপাশি হয়ে রঘুনাথ বললে, উপায় কি বলুন, আমাদের দুজনের তো এক ছাতার মধ্যে স্থান হতে পারে না। জানেনই তো আপনাদের পক্ষে আমরা অস্পৃশ্য প্রাণী, বলে হো হো করে হেসে উঠল। মেয়েটি সত্য সত্যই অপ্রতিভ হল। এ কথার পর ছাতার মধ্যে রঘুনাথকে আহ্বান না করলে তার উক্তিকে সপ্রমাণ করাই হয়। মেয়েটির বিমূঢ় অবস্থা বুঝতে পেরে রঘুনাথ তাড়াতাড়ি অন্য প্রসঙ্গের অবতারণা করলে। বুক পকেট থেকে একটা রেশমের মানিব্যাগ বার করে বললে, আপনি বরং আপাতত এই ভিজে মানিব্যাগটা আপনার হাতে রাখুন, ছাতা যখন নেব তখন এটাও নিয়ে নেবক্ষণ। মানিব্যাগটা ভিজে হয়তো তত ক্ষতি হয়নি, কিন্তু ভেতরের কাগজের টাকাগুলো বেশি ভিজে গেলে সত্যিই ক্ষতি হবে, বলে ব্যাগটা মেয়েটার দিকে প্রসারিত করে ধরলে। অনিচ্ছা সত্ত্বেও ব্যাগটা নিতে হলো, কারণ এই যৎসামান্য উপকারটুকু করার বিরুদ্ধে আপত্তি করবার মতো তেমন গুরুতর কোনো যুক্তি হঠাৎ দেখানো গেল না। চলতে চলতে রঘুনাথ বললে, আপনি কি পড়েন জিজ্ঞেস করতে পারি কি? মেয়েটি বললে, আইএসসি। কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। কোন কলেজ? মেয়েটি কলেজের নামও বললে। কলেজের নাম শোনার পর মেয়েটির নাম জানতে রঘুনাথের আগ্রহ হল, বললে, কিছু যদি মনে না করেন আপনার নামটা জানতে পারি? রঘুনাথের এই অসঙ্গত কৌতূহলের জন্য মনে মনে বিরক্ত হয়ে উঠেছিল। আরে না হয় তুমি জোর করে খানিকটা উপকারই করেছ, তাই বলে এমন করে সেটা 16 আনা পুষিয়ে নেওয়া নিতান্তই সুরুচি বিরুদ্ধ। তবু প্রশ্নটা তত বেশি অবৈধ নয় বলে বললে, আমার নাম বসুধা। বসুধা? বসুধা কি? বিরক্ত হয়ে মেয়েটি বললে, বসুধা মুখোপাধ্যায়। এক মুহূর্ত নিঃশব্দে অনুবাদ করে কতকটা যেন নিজ মনেই রঘুনাথ বলতে লাগলে, বসুধা, বসুধা মুখোপাধ্যায়, ভারী মিষ্টি নাম। যেমন চেহারা তেমনই নামটা, যেমন চেহারা মিষ্ট তেমনই নামটা মিষ্ট, যেমন নাম মিষ্টি তেমনই চেহারাটা মিষ্টি। ওদিকে চলতে চলতে রঘুনাথের ধৃষ্টতা দেখে ক্রোধে অপমানে বসুধা আরক্ত হয়ে উঠেছিল। কি বলে রঘুনাথকে তিরস্কৃত করবে তা ঠিক করতে পারছিল না বলেই বোধ করি সে চুপ করেছিল। চলতে চলতে হঠাৎ এক সময় দাঁড়িয়ে পড়ে বসুধার প্রতি দৃষ্টিপাত করে স্নিগ্ধ কণ্ঠে রঘুনাথ ডাকলে, বসুধা। মুখোমুখি দাঁড়িয়ে কঠোর সুরে বসুধা বললে, কি বলছেন?
তেমনই স্নিগ্ধ কণ্ঠে রঘুনাথ বললে, তোমার যদি আপত্তি না থাকে বসুদা, তাহলে আমি 16 আনা রাজি আছি। কিসে রাজি আছেন? কেন, তোমাকে বিয়ে করতে? বসুদার 2 চক্ষু ক্রোধে কুঞ্চিত হয়ে উঠল। তীক্ষ্ণ কণ্ঠে সে বললে, এইরকম করে অপমান করবার জন্যই তাহলে আপনি আমাকে সদর রাস্তা থেকে নির্জন রাস্তায় টেনে এনেছেন? সে কথার কোনো উত্তর না দিয়ে প্রসন্ন মুখে রঘুনাথ বললে, কি সুন্দর তুমি বসুদা। স্নিগ্ধ মূর্তিতেও তুমি যেমন সুন্দর, দীপ্ত মূর্তিতেও তুমি তেমনই সুন্দর। বিধাতার তুমি অপূর্ব সৃষ্টি। ঘৃণাতিক্ত কণ্ঠে বসুধা বললে, ছি ছি, আপনার লজ্জা করে না? রিক্সাওয়ালাদের সঙ্গে আপনার তুলনা করছিলেন, কিন্তু রিক্সাওয়ালারা আপনার চেয়ে ঢের ভদ্র। কোনো রিক্সাওয়ালাই আপনার মতো কদর্য কথা কয় না। বসুধার তীব্র তিরস্কার শুনে রঘুনাথ মৃদু মৃদু হাসতে লাগল। বললে, তুমি ভুল করছো বসুধা। রিক্সাওয়ালারা তো আর রঘুনাথ নয়। কিসের তাগিদে তারা এমন অদ্ভুত কথা বলবে বলো? তোমাকে বসুধা মুখোপাধ্যায় জানতে পারলে তারা কি আর আমার মতো এইরকম বিস্ময়ে আনন্দে পাগল হয়ে ওঠে? কখনোই ওঠে না। বসুধা মুখোপাধ্যায় না হয়ে তুমি যদি কোনো উর্মিলা চাটুর্যে কিংবা ধরো প্রমীলা গাঙ্গুলি হতে, তাহলে দেখতে আমি রিক্সাওয়ালাদের চেয়ে কত বেশি ভদ্র। রঘুনাথের কথা শুনে প্রচণ্ড কৌতূহলে বসুধা রঘুনাথের দিকে নির্নিমেষে তাকিয়ে রইল। বসুধার বিস্ময়াহত মুখের নির্বাক প্রশ্ন নির্ভুলভাবে পাঠ করে রঘুনাথ সহাস্য মুখে বললে, হ্যাঁ, সত্যিই তাই। আমি রঘুনাথ মারুচ্ছে। না দেখে না শুনে তোমাকে অবহেলা করার অপরাধে আমি অপরাধী। কিন্তু আগে তো জানতাম না তুমি এমন। কিন্তু কার সাধ্য সেসব কথা শেষ পর্যন্ত মুখোমুখি দাঁড়িয়ে শোনে? দেখা গেল কখন বসুধা ছাতা মাথায় করে পিছন ফিরে পার্শ্ববর্তী ক্ষুদ্র এক পার্কের রেলিং ধরে দাঁড়িয়েছে। এ কি বসুধা? বসুধা নিস্তব্ধ। এই বসুধার পিতামাতা রঘুনাথের হস্তে বসুধাকে সমর্পণ করার জন্য দীর্ঘকাল ধরে প্রাণপণ চেষ্টা করেছেন। রঘুনাথের বিধবা মাতারও এ বিবাহে সম্পূর্ণ ইচ্ছে আছে, কিন্তু রঘুনাথের ধনুর্ভঙ্গ পণ পিলাত হতে লেখাপড়া শেষ না করে এসে বিবাহ করবেই না। তাই এ পর্যন্ত বসুধাকে দেখবার সকল প্রকার অনুরোধ উপরোধ সে অতিক্রম করে এসেছে। যে সম্পদ নিজের ভাণ্ডারে সংগ্রহ করবার কোনো সংকল্পই নেই, তাকে যাচাই করবার জন্য তার বিপণীতে উপস্থিত হওয়াও একেবারেই অর্থহীন। আজ কিন্তু প্রকৃতির এবং দৈব শক্তির ষড়যন্ত্রে বৃষ্টিধারার মধ্যে তাদের দেখা, এক ছত্রের তলে তাদের সংযোগ। রঘুনাথ ধনকুবের স্বর্গীয় হরনাথ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র। বিশ্ববিদ্যালয়ের সে দীপ্তিমান ছাত্র। গণিত শাস্ত্রে রেকর্ড মার্ক অধিকার করে এমএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কলেজের ছাত্রছাত্রীদের মুখে মুখে তার নাম। বিবাহ প্রস্তাবের পর থেকে বসুধাও মনে প্রাণে সেই নাম জপ করে। ঠিক জপ করার কথা জানা না থাকলেও বসুধা যে আগ্রহের সহিত তাকে কামনা করে, সে কথা রঘুনাথ বসুধার আত্মীয়বর্গের আগ্রহের প্রবলতা হতে সহজেই অনুমান করত। সুতরাং পরিচয় পাওয়ার পূর্বে অজানা অচেনা তরুণীকে অবলম্বন করে যে নিষ্কাম এবং নিঃস্বার্থ কাব্যটুকু জন্মগ্রহণ করেছিল, পরিচয় পাওয়ার পর আর তা সেরূপ রইল না। তখন সেই কাব্য পরিস্থিতির কেন্দ্রে বসুধা তার সমস্ত সত্তা নিয়ে দেখা দিলে। সুনিশ্চিত বিবাহের দ্বারা যে অপরাধকে সম্পূর্ণভাবে খণ্ডিত করা চলবে, সে অপরাধ অপরাধী নয়। সুতরাং এই দৈবাগত অচিন্তপূর্ব সৌভাগ্যকে একটু নিবিড়তার সহিত উপভোগ করবার পক্ষে কোনো নৈতিক বাধা আছে বলে রঘুনাথ তো মনে করলে না। বৃষ্টি অল্প একটু কমে এসেছিল। পিছন দিক হতে রঘুনাথ বললে, আগে কি জানতো বসুধা এমন অদ্ভুতভাবে দেখা দিয়ে শুধু আমার ছাতার মধ্যেই নয়, একেবারে সোজা আমার প্রাণের মধ্যে প্রবেশ করবে? এ কথার কোনো উত্তর না দিয়ে বসুধা নিঃশব্দে দাঁড়িয়ে রইল। আকস্মিক বিস্ময় এবং সংকোচজনিত বসুধার এই দুরপনীয় জড়তা দূরীভূত করার জন্য রঘুনাথের মনে একটা দুষ্ট বুদ্ধির উদয় হল। কণ্ঠের স্বর যথাসম্ভব গম্ভীর করে নিয়ে সে বললে,
এমনভাবে তোমার দাঁড়িয়ে থাকা ভালো হচ্ছে না কিন্তু বসুদা। পথে হয়তো তেমন লোক নেই, কিন্তু জানালায় জানালায় উৎসুক চোখেরও তো অভাব নেই। তারা নিশ্চয়ই মনে করছে আমি তোমার কাছে এমন একটা প্রস্তাব করেছি যার জন্য তুমি আমার সঙ্গে মুখোমুখি হতেও ভয় পাচ্ছ। কি সর্বনাশ! চকিত হয়ে উঠে বসুদা সম্মুখে বাড়িগুলির ওপর একবার তড়িৎ দৃষ্টি বুলিয়ে ক্ষিপ্র গতিতে গৃহাভিমুখে অগ্রসর হল। পেছন পেছন চলতে চলতে রঘুনাথ ডাকলে, বসুদা! বসুদা কিন্তু দাঁড়ালে না, শুধু গতি ঈষৎ মন্দ করে একবার পিছন দিকে তাকিয়ে দেখলে। রঘুনাথ বললে, আরে ওরকম করে তুমি আমার সামনে সামনে ছুটে চললে লোকে আমাকে দুর্বৃত্ত বলে সন্দেহ করবে। তুমি যে আমার পরম আত্মীয় সে কথা তো কেউ বিশ্বাস করবে না। আরে দাঁড়াও! বসুদা গতিরোধ করে দাঁড়ালো। মুহূর্তের মধ্যে বসুদার পাশে উপস্থিত হয়ে রঘুনাথ বললে, আসতে চলো বসুদা, তোমাদের বাড়ির 1.5 হাত পথ তো শেষ হয়েই এলো। তারপর ছুটোছুটি করে আজকের এই বর্ষা দিনের অপূর্ব কাব্যটুকুর অতি অল্প আয়ু আরও অল্প করে দিও না। লক্ষ্মীটি, আস্তে আস্তে চলো। বসুদা ধীরে ধীরে রঘুনাথের পাশে পাশে চলতে লাগল। রঘুনাথ বললে, বাড়ি গিয়ে তোমার মাকে আজ বলো বসুদা। রঘুনাথ বলেছে বসুদাকে গৃহলক্ষ্মী না করে কোনো সরস্বতীর কৃপালাভের লোভে সে গৃহত্যাগ করবে না। অপাঙ্গে বসুদা রঘুনাথের দিকে একবার তাকিয়ে দেখলে সে দৃষ্টির মধ্যে এখন আর পূর্বের কটুতা নাই। এখন তথায় লজ্জা এবং হর্ষের অপরূপ চড়াচড়ি। সহাস্য মুখে রঘুনাথ বললে, এবার তো বসু তোমার ছাতায় আমায় আশ্রয় দিতে পারো নাকি? ইতস্তত তাকিয়ে দেখে হাওপান সূচক অল্প একটু মাথা নেড়ে মৃদুস্বরে আরক্ত মুখে বসুদা বললে, আসুন। রঘুনাথ হাসতে লাগলে। ধীরে ধীরে মাথা নেড়ে বললে, না না, আর কাজ নেই। তোমার মন ভিজেছে, এই যথেষ্ট। তোমার কাপড় আর আমি ভেজাতে চাই না। তারপর এক মুহূর্ত অপেক্ষা করে বলতে লাগলো, দুঃখ নেই বসুদা, ভবিষ্যতে এই ছাতার তলায় বহুবার আমরা মিলিত হব। আকাশ জুড়ে মেঘ ঘনিয়ে এসে যখন বৃষ্টি পড়তে আরম্ভ করবে, তখন মাঝে মাঝে আমরা দুজনে এই ছাতার নিচে পাশাপাশি হয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়বক্ষণ। এই ছাতা আমাদের মিলিত করেছে বসুদা। আমাদের মিলনের প্রতীক এই ছাতাকে আমরা চিরদিন যত্নে রাখব। পর মুহূর্তেই সহসা দাঁড়িয়ে পড়ে রঘুনাথের প্রতি দৃষ্টিপাত করে বসুদা বললে, এইটে আমাদের গলি। কিন্তু গলির প্রবেশপথে রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত জুড়ে এমন একটু জল জমেছিল যে বসুদার পক্ষে সেটা ডিঙিয়ে যাওয়া সম্ভব নয়। জলের মধ্যে কোথাও একটু জায়গা জমি অথবা ইট পাথর আছে কিনা যার উপর জুতো রেখে পেরিয়ে যাওয়া যায়, সে বোধহয় তাই লক্ষ্য করছিল। এমন সময় কানের কাছে মুখ এনে রঘুনাথ বললে, কিছু যদি মনে না করো তো একটা কথা বলি। সামনের দিকেই মুখ সোজা রেখে মৃদুস্বরে বসুদা বললে, কি? 2 হাতে তোমাকে তুলে টপ করে পার করে দিই? প্রস্তাব শুনে পারক্ত মুখে রঘুনাথের প্রতি একবার চকিত দৃষ্টিপাত করে বসুদা খলবলিয়ে জলের মধ্যে নেমে পড়ল। যা ভীষণ লোক, কিছুই অসম্ভব নয়। ম্যাথামেটিক্সের রেকর্ড নাম্বার পেলে কি হয়, কাজে কর্মে কথায় বার্তায় দারুণ বেহিসাবি। এক লম্ফে জল পেরিয়ে বসুদার পাশে উপনীত হয়ে রঘুনাথ বললে, লজ্জার জন্যে আমাদের অনেক ভালো জিনিস থেকে বঞ্চিত হতে হয় বসুদা। আমি যদি আজ আমি না হয়ে তুমি হতাম, তাহলে কখনোই অত্যন্ত আদরের প্রস্তাবে অসম্মত হতাম না। কিন্তু এই কথাও যথেষ্ট বেহিসাবি কথা, সুতরাং বসুদা এ কথারও কোনো উত্তর দিলে না। গলির মধ্যে খানিকটা অগ্রসর হয়ে বাঁ দিকে বসুদাদের বাড়ি। সদর দরজার সম্মুখে উপস্থিত হয়ে 2 ধাপ সিঁড়ির ওপরে উঠে বসুদা রঘুনাথের দিকে ফিরে দাঁড়ালে। তারপর ছাতাটা রঘুনাথের হাতে দিয়ে সলজ্জ মুখে বললে, আমাকে আপনি ক্ষমা করবেন। বিস্মিত কণ্ঠে রঘুনাথ বললে, ক্ষমা করব কেন? অন্য কোনো লোকের সঙ্গে তোমার বিয়ে স্থির হয়ে গেছে নাকি? মাথা নেড়ে বসুদা বললে, না না, সে কথা বলছি নে। আপনাকে আজ যেসব অন্যায় কথা বলেছি তার জন্যই ক্ষমা চাইছি। বসুদার কথা শুনে রঘুনাথের মুখে হাসি ফুটে উঠল। বললে,
এখন কি তাহলে রিক্সাওয়ালাদের থেকে আমাকে একটু ভদ্র বলে মনে হচ্ছে? আমাকে ক্ষমা করুন। বসুদার কণ্ঠস্বরে সুগভীর অনুতাপের করুণতা। রঘুনাথ বললে, না না বসুদা, তোমাকে ক্ষমা করবার কোনো কথাই উঠতে পারে না। যেসব কথা তুমি আমাকে অন্যায় বলেছ, সেই সব কথাই আমার জীবনে চিরদিনের মতো অমূল্য সম্পদ হয়ে রইল। সেই সব কথা শুনেই তোমাকে অমন অদ্ভুত মেয়ে মনে হয়েছিল। এখন অনুতাপ হচ্ছে, কেন যে অত শীঘ্র নিজের পরিচয় দিলাম, কেন আর কিছুক্ষণ তোমার থেকে লাঞ্ছনা ভোগ করলাম না। তোমার কঠিন বাক্য কত যে মিষ্টি, তার কোনো ধারণাই তোমার নেই। তুমি এমনই অদ্ভুত গোলাপ যে তোমার কাঁটার আঘাতেও আনন্দ আছে। তরুণ প্রেমিকের এইরূপ প্রাণঢালা সোহাগ ভাষণ বসুদার প্রাণচকিত হৃদয়কে এক অপূর্ব সঙ্গীতে উৎপেল করে তুললে। সে সঙ্গীতের যথার্থ ভাষা, তোমার চরণে আমার পরাণে লাগিল প্রেমের ফাঁসি, সব সমপিয়া প্রাণ মন দিয়া নিশ্চয়ই হইনু দাসী। কিন্তু মুখ ফুটে কে সে কথা ভাষায় প্রকাশ করে বলে? বসুদা বললে, আমার একটা কথা আছে। কি, বলো না। এখানে আপনার পরিচয় দেবেন না। বিস্মিত কণ্ঠে রঘুনাথ বললে, পরিচয় দেবো না? কোনোদিনও না। না, আজ দেবেন না, এখন দেবেন না। সহাস্য মুখে রঘুনাথ বললে, এখন তো এখান থেকেই বিদায় নিচ্ছি, সুতরাং আজকের ভয় তোমার নেই। কিন্তু কাল সকাল সকাল মাকে নিয়ে তোমার দরবারে হাজির হব। তুমি তো এখনো স্পষ্ট করে আমাকে সম্মতি জানাওনি বসুদা। কি বলো, কাল আসবো তো? আরক্ত মুখে মৃদুস্বরে বসুদা বললে, আসবেন। তারপর পিছন ফিরে দরজায় দু চারবার ধাক্কা দিলে। ভিতরে নিকটেই একজন চাকর কাজ করছিল। তাড়াতাড়ি এসে দৌড় খুললে। আচ্ছা, এবার তাহলে চললাম বলে রঘুনাথ দ্রুতপদে প্রস্থান করলে। এক মুহূর্ত নিঃশব্দে রঘুনাথের দিকে চেয়ে দাঁড়িয়ে থেকে সকৃতজ্ঞ মনের সমস্ত মাধুরী দিয়ে মনে মনে রঘুনাথকে বন্দিত করে পুলকিত চিত্তে বসুদা গৃহাভ্যন্তরে প্রবেশ করে দোল লাগিয়ে দিলে। গৃহে প্রবেশ করেই বাঁদিকে দোতলায় উঠবার সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে বসুদার জননী সত্যবতী নেমে আসছিলেন। বসুদাকে দেখতে পেয়ে বললেন, হ্যাঁ রে, দোল লাগিয়ে দিলি, সে ছেলেটি কোথায়? ঈষৎ বিমূঢ়ভাবে বসুদা বললে, কে? সত্যবতী বললেন, ওপর থেকে জানলা দিয়ে যে দেখলাম একটি ছেলে নিজের ছাতা তোকে দিয়ে ভিজতে ভিজতে তোর পাশে পাশে আসছিল, তার কথাই বলছি। তিনি বাড়ি চলে গেলেন। কে সে? কোথায় তার দেখা পেলি? যুগ্ম প্রশ্ন। প্রথমটির উত্তর দেওয়া নিরাপদ নয়। বসুদা একেবারে দ্বিতীয়টির উত্তরে বললে, ওয়েলিংটন স্কোয়ারের মোড়ে। সত্যবতী বললেন, আহা, অনেক দূর থেকে এসেছিল তো। ভিজে কাপড়ে ফিরে না গিয়ে কাপড় চোপড় বদলে একটু চাটা খেয়ে গেলে তো ভালো হতো। চিনিস নাকি তাকে? কঠিন প্রশ্ন। চিনি না বললে মিথ্যে ভাষণ হয়, চিনি বললে পরবর্তী প্রশ্ন কঠিনতর মূর্তিতে দেখা দেয়। কি উত্তর দেবে বসুধা বিহ্বল হয়ে তাই ভাবছে। এমন সময় দৈব অনুকূল বলে মনে হল। সদর দরজায় অকস্মাৎ করাঘাত শোনা গেল। প্রভাবতী বললেন, সুধীর বোধহয় কলেজ থেকে এলো, দৌড় খুলে দে বসু। সুধীর বসুদার দাদা। সত্যবতীর কথা শুনে বসুদা উল্লসিত হল। সুধীর যদি হয়তো তার হাতে জননীকে সমর্পণ করে একেবারে এক ছুটে নিচের ঘরে গিয়ে আশ্রয় নেওয়া, তারপর পরদিন সকাল পর্যন্ত কোনো রকমে ঢাকা দিয়ে সময়টা কাটিয়ে দেওয়া। অবশেষে জননীকে নিয়ে রঘুনাথ যখন উপস্থিত হবে, তখন অপরিমেয় বিস্ময় ও আনন্দের মধ্যে সকল সমস্যারই সমাধান হবে। দৌড় খুলে দিয়ে কিন্তু বসুদা সচকিতে দুই পা পিছিয়ে এলো। সুধীর তো নয়ই, সত্যবতীর কঠিন প্রশ্ন অপেক্ষাও কঠিনতর বস্তু, অর্থাৎ স্বয়ং রঘুনাথ দরজার সম্মুখে দাঁড়িয়ে। তথাপি অন্তরের গোপন আনন্দ সমস্ত লজ্জা এবং বিমূঢ়তাকে পাশে ঠেলে নিঃশব্দে অথর প্রান্তে এসে দেখা দিলে। বসুদার পশ্চাতে সত্যবতীকে দেখতে পেয়ে রঘুনাথ সাবধান হয়ে গেল।
বসু তার দিকে হাত বাড়িয়ে সহাস্য মুখে বললে, আমার মানিব্যাগটা। কি সর্বনাশ! রঘুনাথকে বিদায় দেওয়ার সময় বসুদা অন্যমনস্ক হয়ে মানিব্যাগের কথা একেবারেই ভুলে গিয়েছিল। আরক্ত মুখে হাত বাড়িয়ে মানিব্যাগটা রঘুনাথকে প্রত্যার্পণ করলে। সত্যবতী নিকটে দাঁড়িয়েছিলেন। কন্যার প্রতি দৃষ্টিপাত করে সবিস্ময়ে বললেন, ওর মানিব্যাগ তোর কাছে কেমন করে এলো? বসুদা কিছু বলিবার পূর্বে প্রশ্নের উত্তর দিলে রঘুনাথই। বললে, কাপড়ের ব্যাগ তো, ভিতরে কাগজের টাকা, ভিজে নষ্ট হওয়ার ভয়ে ওর কাছে ছাতার তলায় রাখতে দিয়েছিলাম, বলে হাসতে লাগলে। বসুদার দিকে চেয়ে সত্যবতী বললেন, কি মেয়ে রে তুই! ছাতা তো নিয়েই ছিলি, তার উপর মানিব্যাগটা নিয়ে ফিরিয়ে না দিয়ে ভিজে কাপড়েই ছেলেটাকে বাড়ি ছেড়ে দিচ্ছিলি। বসুদার প্রতি দৃষ্টিপাত করে রঘুনাথ জিজ্ঞেস করলে, মা নিশ্চয়ই? বসুধা বললে, হ্যাঁ হ্যাঁ। দরজা পেরিয়ে ভিতরে প্রবেশ করে রঘুনাথ সত্যবতীর পদধূলি গ্রহণ করলে। রঘুনাথের আকৃতি এবং আচরণ দেখে সত্যবতী মনে মনে প্রসন্ন হয়েছিলেন। তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, চিরজীবী হও বাবা। তারপর স্নিগ্ধ কণ্ঠে বললেন, এসো বাবা এসো, ভিজে কাপড় বদলে চা খেয়ে তারপর যাবে খন। প্রসন্ন মুখে রঘুনাথ বললে, না মা, আজ চাই, কাল সকালে আবার আসবো খন। তবে কাল একা আসবো না, মাকে সঙ্গে নিয়ে আসবো, বলে বসুদার প্রতি দৃষ্টিপাত করে একটু হাসলে। বিস্মিত হয়ে সত্যবতী বললে, সে তো খুবই সুখের কথা, কিন্তু তোমার মাকে নিয়ে কেন আসবে বলো তো বাবা? রঘুনাথ বললে, সে কথা এখন বললে বসুদার সঙ্গে চুক্তিভঙ্গের অপরাধ হবে, পরে আপনি বসুদার কাছেই সব শুনবেন না হয়। বসুদাকে দেখতে গিয়ে সত্যবতী দেখলেন অদূরে বসুদা চলে যাচ্ছে। একবার মনে করলেন ডেকে কথাটা জিজ্ঞাসা করেন, কিন্তু সম্ভবত বসুদাও এখন বলতে স্বীকৃত হবে না ভেবে রঘুনাথকে তিনি বললেন, তুমি বসুদাকে আগে থেকে জানো? রঘুনাথ বললে, জানি। কতদিন আগে থেকে? একটু চিন্তা করে রঘুনাথ বললে, প্রায় 8-9 মাস থেকে। আজ বসুদা তোমার কাছে গিয়েছিল? ব্যগ্র কণ্ঠে রঘুনাথ বললে, না না, বসুদা আমার কাছে কোনোদিনও যায়নি। আজ কলেজ থেকে ফেরবার সময় বসুদা যখন ওয়েলিংটন মোড়ে ট্রাম থেকে নামছিল, তখন সেই ট্রামে উঠবার জন্য আমি সেখানে দাঁড়িয়েছিলাম। ভয়ানক জোরে বৃষ্টি এলো বলে বসুদাকে বাড়ি পৌঁছে দিচ্ছি, বলে রঘুনাথ পুনরায় বিদায় প্রার্থনা করলে। এরূপ একটা দুর্ভেদ্য সমস্যার মধ্যে রঘুনাথকে সহসা ছেড়ে দিতে সত্যবতীর মন চাইলে না। তাছাড়া আত্রবসন পরিবর্তন করে চা খেয়ে যাওয়ার জন্য অনুরোধ তো তিনি পূর্বেই করেছিলেন। বললেন, না না, তা কিছুতেই হতে পারে না, এমন ভিজে কাপড়ে আমি তোমাকে যেতে দেব না। রঘুনাথ আরো খানিকটা আপত্তি করলে, কিন্তু শেষ পর্যন্ত রাজি তাকে হতেই হল। ভজুয়া চাকরকে ডেকে সত্যবতী নিচেকার বাথরুমে ধোয়া ধুতি, জামা ও গেঞ্জি দিয়ে রঘুনাথকে তথায় নিয়ে যাওয়ার জন্য আদেশ করলেন। তারপর রঘুনাথ বাথরুমে প্রবেশ করলে কন্যার সন্ধানে দ্বিতলে উপস্থিত হয়ে অবগত হলেন বসুদাও দ্বিতলের বাথরুমে প্রবেশ করেছে। কন্যা যে উপস্থিত তাঁরই হাত থেকে অব্যাহতি লাভের জন্য বাথরুমে আশ্রয় নিয়েছে, এ কথা বুঝতে তাঁর বিলম্ব হল না। নিচে এসে দক্ষিণ দিকের বারান্দায় চায়ের টেবিলের সম্মুখে আসন গ্রহণ করে সত্যবতী দুশ্চেত্য চিন্তা চালের মধ্যে প্রবেশ করলেন। মিনিট 15-20 পরে সস্থানে বস্ত্র পরিবর্তন করে রঘুনাথ বাথরুম হতে নির্গত হল। তারপর ভজুয়া কর্তৃক নীত হয়ে দক্ষিণ দিকের বারান্দায় এসে আসন গ্রহণ করলে। ভজুয়া প্রস্থান করলে সত্যবতী রঘুনাথকে জিজ্ঞেস করলে, তা তোমার নাম কি বাবা? বসুদার নিকট প্রতিশ্রুতি স্মরণ করে রঘুনাথ বললে, আমার নাম রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তা তুমি কি করো, পড়ো? হ্যাঁ, পড়ি। কি পড়ো? রঘুনাথ বলিল, ল পড়ি। নির্বন্ধ সহকারে মিনতিপূর্ণ কণ্ঠে সত্যবতী বললেন, লক্ষ্মী বাবা, তোমার মাকে কাল সকালে কেন নিয়ে আসবে সে কথা আমাকে খুলে বলো,
আমার ভারী জানতে ইচ্ছে করছে। এক মুহূর্ত চিন্তা করে রঘুনাথ বললে, আপনার কথা আমি অমান্য করতে পারলাম না, কিন্তু আমি যে কথা আপনাকে বলেছি সে কথা বসুদাকে অন্তত আজকের দিনটা বলবেন না? সত্যবতী বললেন, আচ্ছা আচ্ছা, বলবো না, তুমি বলো তো। রঘুনাথ বললে, মাকে নিয়ে আসবো বসুদার সঙ্গে আমার বিয়ের দিন স্থির করে যেতে। প্রচণ্ড বিস্ময়ে সত্যবতী বললেন, হ্যাঁ, বিয়ের দিন? কি বলছো? বিয়ের দিন না বিয়ে স্থির করতে? রঘুনাথ বললে, দিন স্থির করতে। অবশ্য আপনাদের যদি অমত না থাকে তাহলে। তোমাদের মত আছে? তোমার মত আছে? হ্যাঁ, আছে। বসুদার? সত্যবতীর প্রশ্ন শুনে রঘুনাথ হেসে ফেললে, বললে, মা, আপনি দেখছি বসুদার কাছে আমাকে অপ্রতিভ না করে ছাড়বেন না। হ্যাঁ, আছে। সত্যবতী জিজ্ঞাসা করলেন, তা কবে তোমাকে সেই মত জানিয়েছে? রঘুনাথ বললে, আজই, একটু আগে। একটা কাঠের ট্রে করে ভজুয়া চা ও খাবার নিয়ে উপস্থিত হল। সত্যবতী বললেন, এই দিদিমণি কোথায়? ভজুয়া বললেন, দিদিমণি তো ওই ঘরেই রয়েছেন, বলে নিকটতম ঘরটা দেখিয়ে দিলে। সবিস্ময়ে সত্যবতী বললে, ওই ঘরে রয়েছে? খুব মেয়ে যা হোক। তারপর, বসুদা, বসুদা বলে নিজেই উচ্চ কণ্ঠে ডাকতে লাগলেন। বসুদা ঘর থেকে বারান্দায় বেরিয়ে এলো। সত্যবতী বললেন, কি মেয়ে রে তুই, এখানে বস, রামচন্দ্রকে চাটা খাওয়া। রঘুনাথের সহিত বসুদার চকিত দৃষ্টি বিনিময় হল। রঘুনাথের মুখে ফুটে উঠল কৌতুকের মৃদু হাসি। বসুদার মুখে সবিস্ময় পুলক। নিকটে একটা চেয়ারে উপবেশন করে মৃদুকণ্ঠে বসুদা বললে, আমি চা করে আনব? স্মিত মুখে বসুদার প্রতি দৃষ্টিপাত করে রঘুনাথ বললে, বেশ তো, যাও। চিনি মেশাবার সময় ভজুয়াকে ডাকবার জন্য সত্যবতী অল্প একটু দূরে উঠে গিয়েছিলেন। রঘুনাথের দিকে তাকিয়ে বসুদা জিজ্ঞেস করলে, ক চামচ চিনি দেব? সহাস্য মুখে রঘুনাথ মৃদুকণ্ঠে বলল, 1 চামচ না দিলেও মিষ্টি লাগবে। রঘুনাথের কথা শুনে বসুদার মুখ আরক্ত হয়ে উঠল। চায়ের সঙ্গে 2 চামচ চিনি মিশিয়ে রঘুনাথের দিকে চায়ের পেয়ালা এগিয়ে দিল। ফিরে এসে চেয়ারের উপর উপবেশন করে সত্যবতী অন্য প্রসঙ্গের অবতারণা করলেন। বললেন, তোমরা ক ভাই বোন রামচন্দ্র? রঘুনাথ বললে, আমার ভাই নেই, 3টি বোন। পরিচয় গ্রহণের প্রসঙ্গ আরও কিছুক্ষণ চলবার পর সতর দরজায় কড়াঘাতের শব্দ শোনা গেল। নিকটেই ভজুয়া ছিল। বললে, দাদাবাবু কলেজ থেকে এলেন বোধহয়, বলে তোর খুলে দিতে গেল। কিন্তু ক্ষণকাল পরে দাদাবাবুর পরিবর্তে দেখা দিলেন বসুদার পিতা দীননাথ। নিকটে উপস্থিত হয়ে রঘুনাথের প্রতি সাগ্রহ এবং সবিস্ময় দৃষ্টিপাত করে দীননাথ বললেন, এ কি, রঘুনাথ না? সত্যবতী ঘাড় নেড়ে বললেন, না না, রঘুনাথ কোথায়, রামচন্দ্র। দীননাথ ঘাড় নেড়ে বললে, না, নিশ্চয়ই রঘুনাথ, রামচন্দ্র তো নয়। রঘুনাথের প্রতি দৃষ্টিপাত করে বললেন, তুমি রঘুনাথ নও? বিনীত কণ্ঠে রঘুনাথ বললে, আগে হ্যাঁ, আমি রঘুনাথ। সবিস্ময়ে সত্যবতী বললেন, কোন রঘুনাথ? দীননাথ বললেন, আরে যে রঘুনাথকে পাবার জন্য তুমি দিবারাত্র দেবতার কাছে প্রার্থনা করছো, সেই রঘুনাথ। রঘুনাথের প্রতি দৃষ্টিপাত করে প্রবল আগ্রহে সত্যবতী জিজ্ঞাসা করলেন, হ্যাঁ বাবা, সত্যি? রঘুনাথ বললে, হ্যাঁ সত্যি। তবে যে বললে তোমার নাম রামচন্দ্র। এই সমস্যার সমাধান করে দিলেন দীনবন্ধু। সহাস্য মুখে বললেন, রঘুনাথের তো অনেক নাম আছে, তার মধ্যে একটা হচ্ছে রামচন্দ্র। বিস্ময়ে আনন্দে আপ্লুত হয়ে সত্যবতী ডাকলেন, বসুদা। বসুধা কিন্তু পূর্বেই কথাবার্তার কোন ফাঁকে সেখান থেকে অদৃশ্য হয়েছে।
ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। তাহলে বলুন, এই বিয়ের মরশুমে এমন একটা অদ্ভুত বিয়ের সম্বন্ধের গল্প আপনাদের লাগলো কেমন? বেশ মিষ্টি লাগলো, তাই না? আমার শ্রোতাদের মধ্যে যারা বিবাহিত, তাদের জীবনে বিয়ে নিয়ে কোনো মজার ঘটনা থাকলে জানান দেখি কমেন্ট বক্সে। আমি জানি প্রত্যেক বিয়েতেই কোনো না কোনো একটা ঘটনা তো ঘটেই, বা বলতে পারেন পরিচিত কারোর বিয়ের গল্প। আপনাদের বিয়ের গল্পই পড়ি না হয়। আপনারা লিখুন। আমি আজকের মতো বিদায় নিই। আবার ফিরে আসবো খুব শিগগিরই নতুন কোনো পুরনো গল্প নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, খুব ভালো রাখবেন। শুভরাত্রি।